আমাদের ভ্রমণ কাহিনী শুরু করেছিলাম 2023 সালের 24শে সেপ্টেম্বর রাজস্থান ভ্রমণের গল্প দিয়ে। পরপর 3টি পর্বের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের রাজস্থান ভ্রমণের অভিজ্ঞতা। রাজস্থানের 12 দিনের সফর শেষ করে 2023 সালের 7ই অক্টোবর জয়পুর সিটি থেকে বাই রোড আমরা রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। জয়পুর থেকে বাই রোড আগ্রার দূরত্ব 234 কিলোমিটার। 4 হুইলারে সময় লাগে 4 ঘন্টার মতো। দিল্লি, আগ্রা এবং জয়পুরকে একটি ট্রায়াঙ্গুলার ওয়েতে কানেক্ট করবার উদ্দেশ্যে একটি অল্টারনেট রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তাটি প্রায় 3 কিলোমিটারের মতো একটি টুইন টানেলের মধ্য দিয়ে অতিক্রম করেছে। পাহাড় কেটে তৈরি করা এই টানেলের মধ্যে রয়েছে হাই টেকনোলজির ফায়ার এক্সটিংগুইশার, ভেন্টিলেশনের জন্য পাখা এবং এয়ার পলিউশন কন্ট্রোল সেন্সর। দুপাশে রয়েছে পায়ে হেঁটে চলার জন্য ফুটপাত। আগ্রাতে পৌঁছতে সেদিন আমাদের বিকেল হয়ে গিয়েছিল। সেই রাতটি একটি হোটেলে থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম তাজমহল দেখতে। তাজমহল গেট থেকে ব্যাটারি গাড়িতে এবার তাজমহলের গেটের ভেতরে নিয়ে যাবে। আমরা ওয়েস্ট গেট দিয়ে তাজমহল চত্বরে প্রবেশ করলাম। এখান থেকে এন্ট্রি টিকিট করে নিতে হলো। ভেতরে খাবার দাবার, জলের বোতল, ইলেকট্রনিক আইটেম এগুলো নিয়ে প্রবেশ করা নিষেধ রয়েছে। তাই ভেতরে যাবার আগে জলের বোতল সমেত খাবারের ব্যাগ বাইরে ক্লক রুমে জমা রাখতে হলো। ओ कल्लू चाचा फोटो कराए। और सर फोटो भी लेनी है कुछ? अभी मिल जाएंगे बना के। তাজমহল 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মান্যতা পায়। যার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান যমুনা নদীর দক্ষিণ তীরে এই তাজমহল নির্মাণ করেন, তার ডাকনাম ছিল আর্যমান বানু বেগম, ভালো নাম মমতাজ। মমতাজের পিতা আব্দুল হাসান হাসাব খান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই। মমতাজ রূপে এবং গুণে অসামান্যা ছিলেন। মাত্র 19 বছর বয়সে যুবরাজ খুররামের সাথে তার বিয়ে হয়, যিনি পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান নামে তাকতি তাউস বা ময়ূর সিংহাসনে বসেন। মমতাজ শাহজাহানের প্রথম স্ত্রী ছিলেন এবং তিনি শাহজাহানের অত্যন্ত পছন্দের ছিলেন। 1631 খ্রিস্টাব্দে মুমতাজ মৃত্যুবরণ করলে তাকে আগ্রার এই তাজমহলে সমাহিত করা হয় এবং তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই সৌধটি নির্মাণ করেন, যা আমাদের সকলের কাছে তাজমহল হিসেবে পরিচিত।
আমরা এখন চলেছি ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি শহর, যা আগ্রা সিটি থেকে 39 কিলোমিটার দূরে অবস্থিত। ফতেপুর সিক্রি নামটির উৎপত্তি হয় সিক্রি নামের গ্রাম থেকে, যেটি একসময় এখানে অবস্থান করত। মুঘল সম্রাট আকবরের প্রথম 2 সন্তানের জন্মের কিছুদিনের মধ্যে মৃত্যু হলে সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন সম্রাট আকবর। এমন সময় তিনি সন্ধান পান সিক্রিতে এক সুফি সাধকের, যার নাম শেখ সেলিম চিশতি। সম্রাট আকবর কাল বিলম্ব না করে সিক্রিতে এসে উপস্থিত হন এবং সেই সুফি সাধকের কাছে পুত্র সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেন। শেখ সেলিম চিশতির দোয়ায় 1569 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের হিন্দু পত্নী যোধাবাইয়ের গর্ভ থেকে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সেলিম চিশতির সম্মানে আকবর সেই পুত্রের নাম রাখেন শাহজাদা সেলিম, যিনি মুঘল সাম্রাজ্যের 4র্থ সম্রাট জাহাঙ্গীর। সেলিম চিশতির স্মৃতির উদ্দেশ্যে সম্রাট আকবর পাহাড়ের উপরে একটি প্রাচীর ঘেরা শহর এবং রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদের প্রবেশদ্বারটির নাম বুলন্দ দরওয়াজা। 1573 খ্রিস্টাব্দে গুজরাট জয়ের পর সম্রাট আকবর শহরটির নামকরণ করেন ফতেপুর সিক্রি, যার অর্থ বিজয়ের শহর। 1577 খ্রিস্টাব্দ থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এই ফতেপুর সিক্রি। পরবর্তীকালে রাজধানী লাহোরে স্থানান্তরিত করা হয় এবং তারও পরে রাজধানী নিয়ে আসা হয় আগ্রাতে। প্রাসাদ প্রাঙ্গণে সেলিম চিশতির মাজার রয়েছে, যেখানে আজও বহু নিঃসন্তান দম্পতি সন্তান লাভের জন্য দোয়া প্রার্থনা করতে আসেন। खाना भी अच्छा, रेट भी नॉर्मल। देख लो तुम लोग, गवर्नमेंट का बेटा अच्छा रेस्टोरेंट। नहीं अभी करते हैं। আমরা এখন চলেছি আগ্রা ফোর্ট দেখতে। যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রা ফোর্টের ইতিহাস অতি সুপ্রাচীন। বলা হয় 1000 বছরের পুরনো এই ফোর্টটি 11 শতকে নির্মিত একটি ইট ঘেরা দুর্গ হিসেবে এখানে অবস্থান করত। 1475 খ্রিস্টাব্দে এই ফোর্টটিকে রাজা বাদল সিং একটি সামরিক দুর্গ হিসেবে ব্যবহার করতেন। সেই সময় এটির নাম ছিল বাদলগড়। পরবর্তীকালে সুলতানি আমলে লোদি বংশের যাবতীয় রাজকীয় কর্মকাণ্ড এখান থেকেই পরিচালিত হতো। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সম্রাট বাবর এই দুর্গটি দখল করেন। সুলতানি বংশের অবসান এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর
এক নতুন ইতিহাসের সূচনা হয়। সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক এই দুর্গেই হয়েছিল। সেই সময় আগ্রা ফোর্টের আকার এমনটা ছিল না। পরবর্তী মুঘল উত্তরসূরিদের দ্বারা পরিবর্ধিত ও পরিশোধিত হয়ে আগ্রা ফোর্ট একটি বিশাল দুর্গের আকার নেয়। সম্রাট আকবর তার রাজত্বকালে লাল বেলে পাথর দিয়ে দুর্গটিকে নতুনভাবে গড়ে তোলেন। সুউচ্চ প্রাচীর এবং বিভিন্ন মহল তৈরি করতে সময় লেগেছিল 8 বছর এবং প্রতিদিন 4000 শ্রমিক কাজ করেছিল। লাল বেলে পাথর দ্বারা তৈরি বলে এটিকে আগ্রার লালকেল্লাও বলে। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান এই দুর্গকে আরও ঐতিহ্যময় করে তুলেছিলেন। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পরে এই দুর্গে উৎকৃষ্ট মানের সাদা মার্বেল পাথর ব্যবহার করেছিলেন। 1638 সাল পর্যন্ত এটি মুঘল রাজবংশের প্রধান বাসস্থান ছিল। তাই দুর্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মুঘল বাদশাদের নানান কীর্তি। এখানে রয়েছে সম্রাট আকবরের হিন্দু পত্নী যোধাবাইয়ের রান্নাঘর, রয়েছে হিন্দু মন্দির। এখানেই বাদশাহ আওরঙ্গজেব ছত্রপতি শিবাজিকে বন্দী করে রেখেছিলেন। এখানে সম্রাট শাহজাহানকে নজরবন্দি করে রাখা হয়েছিল। আগ্রা ফোর্টের উপর থেকে তাজমহলের ভিউ দেখা যাচ্ছে। যমুনা নদী, তাজমহল। বন্দি দশাতেই মৃত্যুবরণ করলে কন্যা জাহানারা বেগম পিতা শাহজাহানের দেহ যমুনা নদী পেরিয়ে তাজমহলে মমতাজের পাশে সমাধিস্থ করেন। আমরা এবার আগ্রার মেহতাব পার্কে যাচ্ছি। আমরা আগ্রা পোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে এখন মেহতাব পার্ক।
মেহতাব বাগ হল মুঘল বাদশাদের দ্বারা নির্মিত 11টি বাগানের মধ্যে একটি। মেহতাব বাগের অর্থ চাঁদের আলোর বাগান। তাজমহলের উল্টো দিকে যমুনা নদীর অপর তীরে অবস্থিত এই বাগানটি নির্মাণ করেন মুঘল সাম্রাজ্যের প্রথম বাদশাহ সম্রাট বাবর। মেহতাব বাগের অন্যতম প্রধান আকর্ষণ হল তাজমহলের অতুলনীয় দৃশ্য। प्लेस के अंदर ही है ना? বন্ধুরা, আমরা এখন দিল্লি ঘুরতে বেরিয়েছি। আপাতত চলেছি লালকেল্লা, তারপর এক এক করে সমস্ত স্পট ঘুরবো। আপনারা সঙ্গে থাকুন। সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা। পরবর্তী মুঘল উত্তরসূরি বাদশাহ শাহজাহান তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন এবং 1639 সালে যমুনা নদীর পশ্চিম তীরে একটি দুর্গ নির্মাণের কাজ শুরু করেন, যা 1648 সালে সম্পূর্ণ হয়। লাল বেলে পাথর দ্বারা নির্মিত এই দুর্গটি বর্তমানে দিল্লির লালকেল্লা। সেই সময় দিল্লির যমুনা নদীর পশ্চিম তীরের এই অঞ্চলটির নাম ছিল শাহজাহানাবাদ, যা বর্তমানে ওল্ড দিল্লি নামে পরিচিত। সম্রাট শাহজাহান এই লালকেল্লার ভেতরে আস্ত একটি শহর নির্মাণ করেছিলেন, যেখানে রয়েছে মতি মসজিদ, মমতাজ মহল, রং মহল, খাস মহল, দিওয়ানি আম, দিওয়ানি খাস, হীরা মহল, নওবতখানা ইত্যাদি আরও অনেক কিছু। এখানকার প্রতিটি নির্মাণ কার্যে ইসলামিক, হিন্দু এবং পার্সিয়ান স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। লালকেল্লার ভেতরে এই বাজারটির নাম মিনা বাজার, যা 250 বছরের পুরনো। শাহজাহান নির্মিত এই বাজারটিতে সেই সময় রাজ পরিবারের চাহিদা পূরণের জন্য সিল্ক, ব্রকেট, মখমল, সোনা ও রূপার পাত্র, বিলাসবহুল পণ্য সামগ্রী এবং গয়না ও রত্ন আদি বিক্রি হতো।
গাইস, আমরা এখন দিল্লির রাজঘাটে। 1948 সালের 31শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শেষকৃত্য যে পবিত্র স্থানটিতে সম্পন্ন করা হয়, সেই স্থানটির নাম দেওয়া হয় রাজঘাট বা গান্ধী সমাধি, যেখানে প্রজ্বলিত রয়েছে একটি অনির্বাণ বহ্নিশিখা। রাজঘাট আসলে একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স, যেখানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের স্মৃতিসৌধ রয়েছে, যেমন জওহরলাল নেহরুর স্মৃতিসৌধ শান্তিবন, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট, ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, জ্ঞানী জৈল সিংয়ের একতাস্থল ইত্যাদি আরও অনেক। সময়ের সীমিত পরিসরে সবগুলো স্মৃতিসৌধ ঘুরে দেখবার সুযোগ আমাদের হয়নি, তাই শুধু রাজঘাটটুকু আমরা পরিদর্শন করলাম। আপনারা চাইলে সবগুলো স্মৃতিসৌধ ঘুরে দেখতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটের সামনে। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধে এবং 1919 সালের অ্যাংলো আফগান যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য প্রায় 90,000-এর মতো ভারতীয় এবং ব্রিটিশ সৈনিক তাদের জীবন বলিদান দিয়েছিলেন। সেই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কনক ডিউক শহীদদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন এবং 1921 সালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করা হয়। দীর্ঘ 10 বছর ধরে কাজ চলার পর 1931 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে তৎকালীন ভাইসরয় লর্ড এডউইন স্মৃতিসৌধটি উদ্বোধন করেন। সেই সময় এটির নাম দেওয়া হয় অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। পরবর্তীকালে নাম পাল্টে রাখা হয় ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট মূলত প্যারিসের আর্ক ডি ট্রিম্ফের আদলে তৈরি করা হয়। এর নকশা তৈরি করেছিলেন সেই সময়ের বিখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন। ইন্ডিয়া গেটের উচ্চতা 42 মিটার। এটি বিশ্বের উচ্চতম সৌধগুলির মধ্যে একটি। এই স্মৃতিসৌধটির গায়ে প্রথম বিশ্বযুদ্ধ এবং অ্যাংলো আফগান যুদ্ধে নিহত সমস্ত শহীদদের নাম খোদাই করা রয়েছে। স্বাধীনোত্তরকালে এখানে আরও 2টি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 1972 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্বারা নির্মিত অমর জ্যোতি জওয়ান এবং 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নির্মিত জাতীয় যুদ্ধ স্মারক। राष्ट्रपति भवन है, संसद भवन है, ये संसद भवन है, संसद भवन है। ये अभी बनाया ना मोदी ने 21,000 करोड़ रुपए का। हमारे का ना कॉलेज का नाम 7 रेस्टोरेंट।
सफदरजंग रोड। ऐसा ना, ये तो हम लोग करते हैं। अब ये देखो, ये 4:40 में बंद हो जाता है, तो हम ही जानते हैं हम कैसे कैसे कराते हैं। দিল্লির রাজপথ দিয়ে চলতে চলতে দেখে নিলাম রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, সফদরজং রোড ইত্যাদি। আমরা এখন দিল্লির লোটাস টেম্পলের দিকে যাচ্ছি। লোটাস টেম্পল হলো একটি বাহাই উপাসনা মন্দির। মন্দির হলেও এখানে নেই কোনো পূজা পাঠ, আরতি বা ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যবস্থা। এটি কেবলমাত্র একটি প্রার্থনা হল, যেখানে প্রবেশের অধিকার রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ এখানে এসে প্রার্থনা করতে পারেন। ঊনবিংশ শতাব্দীতে পারস্যে, বর্তমান ইরানে, মির্জা হুসাইন আলী ওরফে বাহাউল্লাহ একটি নতুন ধর্মবিশ্বাস প্রতিষ্ঠা করেন, যে বিশ্বাস মতে স্রষ্টা বা ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এবং স্রষ্টার পাঠানো দূতেরা পৃথিবীতে ইসলাম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন ইত্যাদি বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠা করেছেন মানবজাতির উন্নয়নের জন্য। তাই বাহাই সম্প্রদায়ের বিশ্বাস উপাসনা হল হলো এমন একটি আধ্যাত্মিক স্থান যেখানে স্রষ্টার আরাধনার জন্য কোনো সাম্প্রদায়িক বাধা নিষেধ ছাড়াই সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে। সমস্ত পৃথিবীতে মোট 13টি বাহাই মন্দির রয়েছে, তার মধ্যে দিল্লির লোটাস টেম্পল একটি। 1986 সালে দিল্লিতে এই মন্দিরটি উদ্বোধন করা হয়। এর নকশা তৈরি করেছিলেন ইরানের স্থপতি ফারিবার্জ সাহবা। মন্দিরটিতে মোট 27টি মার্বেল পাথরের পাপড়ি রয়েছে। মন্দিরের উচ্চতা 130 ফুট। উপাসনালয়ের ভেতরে 1300 লোকের একসাথে বসবার ব্যবস্থা রয়েছে। উচ্চ স্থাপত্য শৈলীর কারণে দিল্লির লোটাস টেম্পল বহু পুরস্কার দ্বারা সম্মানপ্রাপ্ত হয়। বন্ধুরা, আমরা এখন এসেছি কুতুব মিনারে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দিল্লির মেহরৌলিতে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ স্তম্ভ কুতুব মিনারের সামনে। মুঘল রাজবংশের আগে দিল্লিতে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছে সুলতানি রাজবংশ। কুতুব মিনার হল একটি সুলতানি স্থাপত্যের নিদর্শন। দিল্লির সুলতানি রাজবংশের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে তার দিল্লি জয়ের স্মারক হিসেবে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি মিনারটির নির্মাণ সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তী সুলতানি শাসক কুতুবউদ্দিন আইবকের জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ নির্মাণের কাজ কিছুটা এগিয়ে নিয়ে গেলেও মিনারের নির্মাণের কাজটি পুরোপুরি সম্পূর্ণ করেন তুগলক বংশের একজন সুলতান ফিরোজ শাহ তুগলক 1368 খ্রিস্টাব্দে। কারো কারো মতে যেহেতু কুতুবউদ্দিন আইবক মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেহেতু মিনারের নামকরণ করা হয় কুতুব মিনার। আবার ভিন্ন মতে সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার নামকরণ করা হয়। কুতুব মিনার কমপ্লেক্সের ভেতরে আরও কিছু স্থাপত্য রয়েছে, যেগুলো পরবর্তীকালে তুগলক, আলাউদ্দিন খলজি এবং ব্রিটিশ শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। এখানে কুতুব মিনার ছাড়াও রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ, আলাই দরওয়াজা, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি এবং ইমাম জমিনের সমাধি।
বৃন্দাবন সো বন নেহি, নন্দ গাঁও সো গাও, বংশী বট সো বট নেহি, কৃষ্ণ নাম সো নাম। অর্থাৎ বৃন্দাবনের মতো পবিত্র বন আর কোথাও নেই, নন্দগ্রামের মতো গ্রাম কোথাও নেই, বংশী বটের মতো বটও কোথাও নেই, আর শ্রীকৃষ্ণের নামের মতো নাম কোথাও নেই। বন্ধুরা, আমরা এখন চলেছি শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা এবং বৃন্দাবন দর্শন করতে। মথুরা এবং বৃন্দাবনে 5000-এরও বেশি মন্দির রয়েছে। সব কিছু ঘুরে দেখতে হলে মথুরা এবং বৃন্দাবনে বেশ কয়েকদিন স্টে করতে হয়। মথুরা এবং বৃন্দাবন ঘুরে দেখবার জন্য আমরা তেমনভাবে তৈরি ছিলাম না। আগামীকাল দিল্লি থেকে আমাদের ফেরার ট্রেন, তাই একদিনের জন্য মথুরা এবং বৃন্দাবন ঘুরে আসবার পরিকল্পনা করলাম। অতএব একটি 4 চাকার গাড়ি রিজার্ভ করে আমরা ভোরবেলা রওনা দিয়ে দিলাম মথুরা এবং বৃন্দাবনের উদ্দেশ্যে। বন্ধুরা, বৃন্দাবন যাওয়ার পথে মাঝখানে মথুরা বৃন্দাবন আমরা যাচ্ছি। যাওয়ার পথে এখানে একটা ধাবা পড়েছে, খুব বিখ্যাত ধাবা, শিবা ধাবা। এখানকার চা খুব বিখ্যাত আর কি, এর জন্য এখানে সব টুরিস্টরাই চা খেতে আসে। তো এই পথে যাওয়ার সময় আপনারা অবশ্যই এখানে একটু চা টেস্ট করে যাবেন। আমরা এখানে চা খাচ্ছি, খুব দারুণ টেস্ট। হ্যাঁ, অবশ্যই খাবেন এখানে চা। আমরা বৃন্দাবন শহরে প্রবেশ করছি। মথুরা যেমন শ্রীকৃষ্ণের শৈশবের লীলাক্ষেত্র, বৃন্দাবন হল শ্রীকৃষ্ণের যৌবনের লীলাক্ষেত্র। বৃন্দাবনের অলিতে গলিতে ছড়িয়ে থাকা অধিকাংশ মন্দিরেই রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আমরা এখন রয়েছি বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরে। আমরা বৃন্দাবন মথুরা সমস্ত মন্দিরই দর্শন করব, আপনাদেরকেও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। জয় রাধে।
राधे श्याम राधे श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे। এটি বৃন্দাবনে নতুন নির্মিত প্রেম মন্দির। আমরা এখন প্রবেশ করছি বৈষ্ণব মাতার মন্দিরে। এখন আমরা রয়েছি মথুরাতে শ্রীকৃষ্ণের যেখানে জন্ম হয়েছিল সেই কংসের কারাগারের সামনে। ভেতরে ক্যামেরা বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ, তাই ভেতরের দৃশ্যাবলী আপনাদের দেখাতে পারলাম না। ফেরার পথে দেখে নিলাম দিল্লির অক্ষরধাম মন্দির। এখানেও ক্যামেরা এবং মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ, তাই ভেতরের দৃশ্যাবলী ক্যামেরাবন্দি করতে পারলাম না। মন্দিরটি অনবদ্য, এক অসীম শান্তি বিরাজ করছে মন্দিরের সমস্ত প্রান্তে। ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে।